সৃষ্টির মুখে মেঘ তার বউ কথাটা শুনে আদ্রিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশেষে তার সন্দেহ সত্যি হয়েছে। মেঘের আসল পরিচয় মালিহা, যার সাথে তার ৯ বছর আগে বিয়ে হয়েছে। আদ্রিয়ানের মুখে এক শান্তি আর প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তার এখন মনে হচ্ছে সে পৃথিবীর সেরা সুখী ব্যক্তি। আদ্রিয়ানাকে চুপচাপ বসে থাকতে আর মিটিমিটি হাসতে দেখে সৃষ্টি অবাক হয়ে বলে, আদ্রিয়ান ভাইয়া, তুমি হাসছো কেন? আমেরিকায় গিয়ে কি সত্যি তোমার আর মেঘের দেখা হয়েছিল? তুমি আর মেঘ কি একে অপরকে ভালোবাসো? তোমরা কি একসাথে সংসার করছো আমেরিকায়? সৃষ্টির অনবরত করা প্রশ্ন শুনে আদ্রিয়ানের ঘোর কাটে। সে আবার স্বাভাবিক হয়ে বলে, আমেরিকায় মেঘ আর আমি একসাথে সংসার করছি। আমি মেঘকে অনেক ভালোবাসি। বউ হিসেবে ওকে স্বীকার করে নিয়েছি, কিন্তু মেঘ আমাকে ভালোবাসি কিনা তা বুঝতে পারছি না। আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি অবাক হয়, কারণ মেঘ অনেক আগে থেকেই আদ্রিয়ানকে ভালোবাসে। প্রায় ৯ বছর ধরে মেঘ আদ্রিয়ানের জন্য অপেক্ষা করেছে। প্রতিদিন দেয়ালে থাকা ঝুলন্ত ছবির দিকে তাকিয়ে একা একা কথা বলেছে। বাংলাদেশে থাকতে সৃষ্টিকে মেঘ শতবার বলেছে যে সে আদ্রিয়ানকে ভীষণ ভালোবাসে, কিন্তু এখন যখন আমেরিকায় গিয়ে আদ্রিয়ানের সাথে মেঘের দেখা বা পরিচয় হয়েছে, তখন কেন তার মনের অনুভূতি লুকিয়ে রেখেছে সে? হয়তো আদ্রিয়ানের উপর মেঘ অভিমান বা রাগ করেছে। সৃষ্টি বলে, ভাইয়া, মেঘ তোমাকে অনেক ভালোবাসে। গত ৯ বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে মেঘ। তোমাকে চোখে না দেখে শুধু এক ছবি দেখে ও তোমার প্রেমে পড়েছে। আম্মুসহ পাড়া প্রতিবেশী মহিলা সকলে মেঘকে আশ্রিতা, বেহায়া, অপয়া বলে গালি দিত। তবুও মেঘ এই বাড়ি ছেড়ে যায়নি শুধুমাত্র তোমার জন্য। মেঘ বিশ্বাস করত তুমি একদিন বাড়ি ফিরে আসবে, এরপর মেঘকে বউয়ের মর্যাদা দিবে, ওর প্রাপ্য সম্মান বা ভালোবাসা দিয়ে ওর সাথে সংসার করবে। স্কুল কলেজে অনেক ছেলে মেঘকে প্রপোজ করেছিল, কিন্তু মেঘ সবার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে, শুধু তোমায় ভালোবাসে বলে। শুরু থেকে শেষ অবধি মেঘ তোমাকে অসম্ভব ভালোবাসে আদ্রিয়ান ভাইয়া। মেঘের ভালোবাসার কথা শুনে আদ্রিয়ান যেমন খুশি হয়, তেমন তার কষ্ট আর তীব্র অনুশোচনা হয়। তার ভুল বা স্বার্থপরতার জন্য মেঘকে কষ্ট পেতে হয়েছে, অপমান আর গালি সহ্য শুনতে হয়েছে। সত্যি সে ভীষণ অপরাধী। তার স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু অবধি সে দিতে পারেনি, অথচ মেঘ তার জন্য কত অপেক্ষা আর কষ্ট সহ্য করেছে। আদ্রিয়ান দীর্ঘ শ্বাস ছাড়ে। সে আজ অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত, অতীতে করা ভুলের কারণে। সৃষ্টি কথা বলা শেষ করে আবার অনুরোধ করে বলে, ভাইয়া, তুমি মেঘকে কখনো কষ্ট দিও না। ও ছোটবেলা থেকে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছে। ওর সাথে সুখে সংসার করো। মেঘ তোমাকে ভীষণ ভালোবাসে, ওর ভালোবাসার সম্মান করো। সৃষ্টির কথার বিপরীতে আদ্রিয়ান বলে, সৃষ্টি, আমি তোকে প্রমিস করলাম, এই আদ্রিয়ান বেঁচে থাকতে মেঘ আর কখনো কষ্ট পাবে না। হারিয়ে যাওয়া সব কিছু মেঘকে আমি নতুন করে ফিরিয়ে দিবে। আদরে, সোহাগে, যত্নে ওর জীবন আমি রঙিন করে তুলব। আমি নিজেও মেঘকে ভীষণ ভালোবাসি। আই লাভ মেঘ। আদ্রিয়ানের মুখে ভালোবাসি কথা শুনে সৃষ্টি খুশি হয়ে যায়। সত্যি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে? তবে কি তার বাবার স্বপ্ন পূরণ হবে? মেঘ এই তালুকদার বাড়ির বউ হবে? মেঘের সাথে আদ্রিয়ানের ডিভোর্স হবে না, বরং তারা একসাথে সুখে শান্তিতে সংসার করবে? মেঘই হবে সৃষ্টির ভাবি। সৃষ্টি খুশি হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ভাইয়া, তুমি সত্যি মেঘকে ভালোবাসো? তুমি মেঘকে ডিভোর্স দিতে চাও না? ওর সাথে সংসার করতে চাও? বোনের এমন উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে আদ্রিয়ান মৃদু হাসি দিয়ে উত্তর দেয়, না সৃষ্টি, আমি মেঘকে ডিভোর্স দিব না। সারা জীবন মেঘ আমার বউ হয়ে থাকবে। মেঘের সাথে আমি সংসার করব। সৃষ্টি খুশিতে গদগদ হয়ে বলে, ভাইয়া, আব্বু আর আম্মু এই কথা শুনলে অনেক খুশি হবে। তুমি দাঁড়াও, আমি আব্বুকে গিয়ে বলছি যে তুমি মেঘকে ডিভোর্স দিতে চাও না, বরং তুমি মেঘকে ভালোবাসো। সৃষ্টি যখন ফোন নিয়ে তার বাবার ঘরে ছুটে যেতে চায়, তখন আদ্রিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে, সৃষ্টি, আব্বু, আম্মু বা পরিবারের কোনো সদস্যকে আমার আর মেঘের কথা বলবি না। ডিভোর্স বা ভালোবাসার বিষয় যেন তারা কেউ কিছু জানতে না পারে। কিন্তু কেন ভাইয়া? সবাই জানলে অনেক খুশি হবে। খুশি হবে, কিন্তু আব্বুর রাগ তো তুই জানোস। যদি এখন হঠাৎ করে সব ঘটনা একসাথে শোনে, হয়তো আব্বু রাগ করতে পারে। এখন বলার দরকার নাই। আমি আর মেঘ খুব শীঘ্রই বাংলাদেশ আসব, তখন আমি নিজ থেকে সব জানাবো। সত্যি ভাইয়া, তুমি আর মেঘ বাংলাদেশে আসবে? কবে আসবে? মেঘের পরীক্ষা শুরু হয়ে কয়েকদিন পর পরীক্ষা শেষ হলে কলেজ ছুটি দিলে আসব। ততদিন এই কথা লুকিয়ে রাখবি, এবং কি মেঘকে অবধি বলবি না যে আমি জেনে গিয়েছি যে মেঘই আমার স্ত্রী। কিন্তু মেঘকে কেন বলবো না ভাইয়া? মেঘ আমার উপর অভিমান করেছে সৃষ্টি। গত ৯ বছর ওর সাথে দেখা করিনি, ওকে অনেক কষ্ট দিয়েছি, তাই রাগ করেছে।
অবশ্য ওর রাগ করা স্বাভাবিক, তাই যতদিন না আমি নিজ থেকে মেঘ বা পরিবারকে কিছু বলবো, সৃষ্টি তুই কিন্তু ততদিন সব কথা লুকিয়ে রাখবি, কাউকে বলবি না। ওকে ভাইয়া, বলবো না। গুড গার্ল, আই লাভ ইউ মাই সুইট সিস্টার। আই লাভ ইউ টু আমার হ্যান্ডসাম ভাইয়া। ওকে ভাইয়া, এখন ফোন রেখে দেয়, আমি ভার্সিটিতে যাব। ওকে, কিন্তু মনে থাকে যেন সব কথা কিন্তু তুই লুকিয়ে রাখবি। অবশ্যই, কাউকে কিছু বলবো না, প্রমিস। ওকে সৃষ্টি, আর ভালো করে পড়াশোনা করবি। বাই ভাইয়া, তুমি আর মেড ভালো থেকো। সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদ্রিয়ান ফোন রেখে দেয়। এরপর চোখ বন্ধ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। হৃদয় গহীনে তার সুখ সুখ অনুভূতি হচ্ছে। অবশেষে সে তার মেঘবালিকার আসল পরিচয় খুঁজে পেয়েছে। শুরু থেকে শেষ অবধি তাকে প্রথম দেখায় মেঘের অবাক হয়ে যাওয়া, তার থেকে দূরত্ব বজায় রাখা চলা, মেঘের চোখে ঘৃণা আর জিয়ার সাথে তাকে দেখে কষ্ট পাওয়া, সব কিছু কারণ এখন আদ্রিয়ান বুঝতে পারে। আদ্রিয়ানের এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। বড্ড বোকা ছিল সে। কেন একবারও উপলব্ধি করতে পারল না মেঘই তার বউ? মেঘকে দেখে তার মনে যে অজানা অনুভূতি হয়েছিল, তার কারণ খোঁজার চেষ্টা কেন করল না? এটা কি নিছক মায়া না ভালোবাসা, তা জানার আগ্রহ কেন দেখালো না সে? সব দোষ আদ্রিয়ানের। কিন্তু এখন আদ্রিয়ান আর মেঘের থেকে দূরে থাকবে না, অসম্ভব। হয়তো মেঘ তার থেকে অভিমান বা রাগ করে দূরে থাকার চেষ্টা করবে, কিন্তু আদ্রিয়ান তার ভালোবাসা আর যত্ন দিয়ে আবার মেঘকে নিজের করে নিবে। অবশ্যই করবে। মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের। সকাল ৯টা। ড্রয়িং রুমে মনোযোগ সহকারে বসে টিভি দেখছিল মেঘ। কলেজে না যাওয়ার সুবাদে অবসর সময় কাটাতে টিভিতে বাংলাদেশি নাটক দেখছিল। সিঁড়ি দিয়ে কাজের মহিলা নিচে নেমে আসে। উপরে আদ্রিয়ানের রুমে গিয়েছিল সে, আদ্রিয়ানকে সকালে নাস্তা দিতে। মেঘ একটু আগেই নাস্তা করেছে। কাজের মহিলা মেঘের কাছে গিয়ে বলে, মেঘ ম্যাম, আপনি কি চা নাস্তা কিছু খাবেন? কাজের মহিলার কথার জবাবে মেঘ না বোধক উত্তর দেয়, না, এখন আর কিছু খাবো না। তুমি সহ বাড়ির সকল কাজের মহিলারা কি খাবার খেয়েছে? জি ম্যাম, সকলে খাওয়া দাওয়া করেছে। ও আচ্ছা, তুমি তাহলে রুমে গিয়ে বিশ্রাম করো। দুপুরের রান্না করতে এখনও নিশ্চয়ই দেরি আছে, মাত্র ৯টা বাজে। মেঘের কথা শুনে কাজের মহিলা একটু দূরে চলে যায়। এরপর আবার ফিরে আসে। কাজের মহিলা বারবার হাত চুলকায়। মেঘকে হয়তো কিছু বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারছে না। মেঘ কাজের মহিলাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। তুমি কি কিছু বলবে আমায়? মেঘের প্রশ্ন শুনে কাজের মহিলা ইতস্তত বোধ করা বাদ দিয়ে সাহস নিয়ে বলেওছে, মেঘ ম্যাম, আজ ২৩ তারিখ, আর ২ দিন পর বড়দিন। আমেরিকায় বড়দিন উৎসব সকলে তার পরিবার, মা, বাবা, আত্মীয় স্বজনের সাথে পালন করে। আর এই বড়দিনে সবাইকে ছুটি দেওয়া হয়। আমরা সকল স্টাফরা বড়দিনের উৎসবে ছুটিতে বাড়িতে যেতে চাই। তাই যদি আপনি... কাজের মহিলার এতক্ষণ কি বলার চেষ্টা করছিল তা হয়তো মেঘ বুঝল। আমেরিকায় মানুষ ২৫ তারিখে যে বড়দিন পালন করে তা মেঘের মনে ছিল না। বাংলাদেশ মুসলিম দেশ হওয়ার কারণে সেখানে এই উৎসব খুব বেশি পালন করা হয় না, এই জন্যই মেঘের মনে ছিল না। মেঘ হাসি মুখে বলে, বড়দিনের উৎসব যখন পরিবারের সাথে পালন করতে চাও তখন করবে, কি অসুবিধা? আর ছুটির কথা যদি আসে তবে যাও, দিলাম ছুটি তোমাদের। বড়দিনে প্রত্যেকে পরিবারের সাথে পালন করো। মেঘের কথা শুনে কাজের মহিলা খুশি হয়। তবে বাড়ির সকল স্টাফ যদি ছুটিতে বাড়ি চলে যায়, তবে মেঘ আর আদ্রিয়ানকে রান্না করে খাওয়াবে কে? আর বাড়ির যাবতীয় কাজকর্ম কে করবে? কাজের মহিলা বলে, কিন্তু ম্যাম, বাড়ির সকল কাজের মহিলা চলে গেলে আপনি আর আদ্রিয়ান স্যার কি খাবেন? রান্না করবে কে? বাড়ির অন্যান্য কাজকর্ম কে করবে? তুমি চিন্তা করো না, রান্না আমি করতে পারি। আর বড়দিন উপলক্ষে নিশ্চয়ই আমার কলেজও বন্ধ থাকবে, তখন আমি একটু একটু করে করব। কিন্তু ম্যাম... কোনো কিন্তু নয়, বছরের একদিন পরিবার আত্মীয় স্বজনের সাথে আনন্দ করতে হয়। যাও, বড়দিনের ছুটি কাটিয়ে আসো। ধন্যবাদ ম্যাম। দুপুর 12:30। কুয়াশা ঢাকা ধরণীর বুকে এক খণ্ড সূর্যের আলোর ঝলমলে রোদ উঠেছে। মেঘ রান্নাঘরে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে। চুলায় গরম তরকারি টকবক করছে। আদ্রিয়ান সকাল থেকে তার রুমে বসেছিল, কিন্তু সারাদিন এক ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। তাছাড়া তার বউ এখন কি করছে তা জানা উচিত। সকালের পর থেকে মেঘের আর দেখা মিলেনি। রুমে বসে পড়াশোনা করছে হয়তো, না বাহিরে কাজের মহিলাদের সাথে গল্প করছে। ভরদুপুরে পড়াশোনা নিশ্চয়ই করবে না মেঘ। তাই আদ্রিয়ান মেঘের রুমে না গিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। কিন্তু কোথাও মেঘ বা বাড়ির কাজের মহিলাদের দেখতে পায় না। কি অদ্ভুত বিষয়!
বাড়ির সকল স্টাফরা কোথায় চলে গেছে? সারাদিন ড্রয়িং রুমের আশেপাশে দেখা যায় তাদের। আজ কেউ কোথায় নাই বাড়ি? বাড়িঘর জনমানবহীন ফাঁকা মরুভূমির মতো মনে হচ্ছে। আদ্রিয়ান যখন আশেপাশে তাকিয়ে কাজের মহিলা বা মেঘকে খুঁজছিল, তখন হঠাৎ রান্নাঘর থেকে খুন্তি নাড়ার শব্দ পায়। আদ্রিয়ান হয়তো ভাবে বাড়ির স্টাফরা রান্না করছে, তাই রান্নাঘরের কাছে এগিয়ে যায় সে। ড্রয়িং রুমের ডান পাশের এক কোণায় বিশাল বড় রান্নাঘর রয়েছে। মেঘ সামনে দিকে ঘুরে রান্না করছে। আদ্রিয়ান রান্নাঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। মাথায় খোপা চুলগুলো বাঁধে, গায়ে থাকা ওড়না কোমরে বেঁধে পাক্কা গিন্নির মতো রান্না করছে মেঘ। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু অবাকও হয়। হঠাৎ মেঘ রান্নাঘরে কি করছে? বাড়ির অন্য কাজের মহিলারা কোথায়? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কানে, এরপর ধীরে ধীরে মেঘের পিছনে গিয়ে দাঁড়ায়। তার মুখ নিয়ে যায় মেঘের কানের কাছে, এরপর ফিসফিস করে বলে, মেঘ, তুমি রান্নাঘরে কি করছো? বাড়ির স্টাফরা কোথায়? মেঘ মনোযোগ সহকারে রান্না করছিল, সে আদ্রিয়ানকে খেয়াল করেনি। হঠাৎ যখন আদ্রিয়ান মেঘের কানে কানে ফিসফিস করে কথাটা বলে, মেঘ ভয় পেয়ে যায়। মেঘ পিছনে ঘুরতে যাবে, তখনই আদ্রিয়ানের সাথে ধাক্কা লাগে তার। মেঘ আদ্রিয়ানকে দেখে বলে, আদ্রিয়ান স্যার, আপনি এখানে? হঠাৎ করে আপনার কণ্ঠ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। মেঘের এমন ভয়ার্ত মুখ দেখে আদ্রিয়ান হাসে। মূলত সে ইচ্ছে করেই মেঘের কানের কাছে গিয়ে ফিসফিস করে কথাটা বলেছে, যাতে মেঘ ভয় পায়। আদ্রিয়ান বলে, ওকে, সরি মেঘ, কিন্তু তুমি রান্নাঘরে কি করছো? বাসার সব স্টাফরা কোথায়? ও, বাসার সকল কাজের মহিলারা বড়দিন উপলক্ষে ছুটি চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি। বছরের একদিন পরিবারের সাথে আনন্দ করা উচিত, তাই ওরা সকলে ওদের বাসায় চলে গেছে। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। বড়দিনের কথা আদ্রিয়ানের মনে ছিল না। প্রতি বছর এই দিনে বাড়ির কাজের মহিলাদের ছুটি দেওয়া হয়। আদ্রিয়ান চুলায় রান্না করা পাতিলের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি রান্না করতে পারবে, না আমি বাহির থেকে খাবার অর্ডার করব? আদ্রিয়ানের প্রশ্নে মেঘ তার দিকে তাকিয়ে রাগী চোখে বলে, কেন রান্না করতে পারবো না কেন? আপনার কি আমাকে দেখে অকর্মা মনে হয়? শুনুন, এই মেঘ সব রান্না করতে পারে, শুধু রান্না নয় বরং পিঠা পুলি সব করতে পারে। না মেঘ, তুমি অকর্মা হতে যাবে কেন? আমার বউ তো ভীষণ লক্ষ্মী, আমার কিউট লক্ষ্মী বউ। আদ্রিয়ান শেষ কথাটা মনে মনে বলল। মেঘ তা শুনতে পায় না। আদ্রিয়ান বলে, সো মিস রাধুনী, আপনি দুপুরের জন্য কি খারাপ রান্না করছেন? গরম গরম বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার। জানি। তুমি কি করে জানলে মেঘ বিরিয়ানি আমার প্রিয় খাবার? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ থমকে যায়। বিরিয়ানি যে আদ্রিয়ানের প্রিয় খাবার তা মেঘ জানে। শার্লিন বেগমের মুখে বহুবার শুনেছে, এই জন্য বেগম সবার প্রথম বিরিয়ানি রান্না করা শিখেছিল তখন। কিন্তু শার্লিন বেগমের কথা মেঘ বলে না। সে বলে, ফারহানা আন্টি বলেছিল আপনার বিরিয়ানি পছন্দ। আমার বিরিয়ানি পছন্দ তার জন্য কি রান্না করছো? না, এমনি আজ বিরিয়ানি রান্না করার ইচ্ছা হয়েছিল তাই করেছি। ওহ, ওকে। আদ্রিয়ানের সাথে কথা বলা শেষ করে মেঘ আবার তার রান্নার কাজে মনোযোগ দেয়। আদ্রিয়ান সেখানে দাঁড়িয়েছিল। মেঘের রান্না ঠিক কতটুকু হয়েছে তা দেখার জন্য পাতিলে হাত দেয়, কিন্তু গরম পাতিল থাকায় হাতে ছ্যাঁকা লাগে। আদ্রিয়ান উফ করে উঠে। মেঘ দেখে আদ্রিয়ানের হাত লাল হয়ে গেছে, এই জন্য সে দ্রুত আদ্রিয়ানের হাত ধরে, পানির কলে নিয়ে যায়, এরপর কল ছেড়ে দিয়ে তার হাতে পানি দেয় আর বলে, আদ্রিয়ান স্যার, কি করলেন আপনি? গরম পাতিলে কি কেউ হাত দেয়? এখন দেখুন হাত লাল হয়ে গেছে, আপনি যে কি করেন না। আদ্রিয়ান তার হাতের ব্যথার কথা ভুলে গিয়ে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ কত সুন্দর যত্ন করে তার হাত ঠান্ডা পানির মধ্যে ধরে রেখেছে। ঠান্ডা পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে মেঘ পাশের লবণের কৌটো থেকে একটু লবণ নিয়ে হাত হয়ে যাওয়া স্থানে দেয়, যাতে সেখানে ফোসকা না পড়ে যায়, আর বলে, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, হাত লাল হয়ে ফোসকা পড়ে যেতে পারে। আদ্রিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকল, কিন্তু শান্ত নয়। আদ্রিয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসলো। সে মেঘের মাথায় খোপায় করে রাখা চুলগুলো খুলে দেয়, এরপর পাশে থাকা ফুলকপির সাদা সাদা গুঁড়া মেঘের মুখে ছিটিয়ে দেয়। কাজের মধ্যে বিরক্ত করায় মেঘ হাতের খুন্তি ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে কড়া শাসনকণ্ঠে বলে, আদ্রিয়ান স্যার, আপনি কি এখান থেকে যাবেন? না হলে কিন্তু বিরিয়ানি সহ আপনাকে রান্না করে ফেলব। রান্না হলে পরে টেবিলে বসে খাবেন, এর আগে যেন আপনাকে রান্নাঘরের আশেপাশে না দেখি। আদ্রিয়ান মেঘের কথা শুনে ভয় পেয়ে তাই সে ভাদ্র ছিলের মতো রান্নাঘর থেকে বের হয়ে যায়। মেঘ আদ্রিয়ানের কাণ্ড দেখে হাসে, এরপর আবার রান্না শুরু করে।
দুপুর 2টায় মেঘ রান্না করা শেষ করে গোসল করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। আদ্রিয়ানও গোসল করে দুপুরের খাবার খেতে আসে। মেঘ খাবার বেড়ে দিয়ে নিজেও চেয়ার টেনে বসে পড়ে। আদ্রিয়ান চামচ দিয়ে প্লেটে থাকা বিরিয়ানির এক বাইট মুখে ভরে নেয়। মেঘ তার খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। মূলত সে জানতে চায় বিরিয়ানি কেমন হয়েছে, আদ্রিয়ানের প্রশংসা শুনতে চায়। কিন্তু আদ্রিয়ান বিরিয়ানির কোনো প্রশংসা করল না। তার মুখের রিয়াকশন দেখে খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে তা বোঝা যাচ্ছে না। আদ্রিয়ান মেঘের তাকিয়ে থাকা সহ সবকিছু খেয়াল করে, তবুও ইচ্ছা করে প্রশংসা করে না। বিরিয়ানি ভীষণ মজা হয়েছে। প্রায় 1 বছর পর সে আবার তার মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে। বিরিয়ানি এতই মজা হয়েছে যে তা বলে বোঝানো যাবে না। কিন্তু আদ্রিয়ান চায় মেঘ তাকে নিজ থেকে জিজ্ঞেস করুক বিরিয়ানির কথা। আদ্রিয়ানকে চুপচাপ খাবার খেতে দেখে মেঘ মনে করে হয়তো বিরিয়ানি খারাপ হয়েছে। জোর করে মেঘের মন রক্ষাতে হয়তো আদ্রিয়ান খাবার খাচ্ছে। তাই মেঘ বলে, বিরিয়ানি কেমন হয়েছে? খুব খারাপ হয়েছে কি? যদি খারাপ হয় তবে আপনি বসুন, আমি ডিম ভাজি অন্য কোনো খাবার বানিয়ে নিয়ে আসছি। মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান হাসে আর উত্তর দেয়, বিরিয়ানি অনেক মজা হয়েছে, একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ রয়েছে। এই বিরিয়ানি খেয়ে প্রাণ জুড়িয়ে গেছে আমার। মেঘ, সত্যি তুমি পড়াশোনায় যেমন ভালো, রান্নায়ও তেমন ভালো। আদ্রিয়ানের প্রশংসা শুনে মেঘ খুশি হয়ে যায়। সে বলে, ধন্যবাদ আদ্রিয়ান স্যার, অবশ্য দেখতে হবে না রান্নাটা কে করেছে? আদ্রিয়ান ধীর কণ্ঠে ছোট করে জবাব দেয়, আদ্রিয়ান রোদায়নের বউ করেছে।